আমি গোলাম মাওলা রানী আপনাকে দিয়ে শুরু করি যে আসলে কালকে কি হয়েছিল। কালকে যা কিছু ঘটেছিল সেটা যদি আপনাকে আমি বলতে চাই তাহলে আমাকে কিছু প্রেক্ষাপট, পরিস্থিতি এবং 4-5 দিন আগের ঘটনা বলতে হবে। কিন্তু আমরা একটু সংক্ষেপ করে বলি যেন দুজনে বক্তব্য শুনতে পারি। আপনার অনুষ্ঠানের স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমাকে একটা নির্দিষ্ট সময় দেন, যখন উনি কথা বলবেন না, আবার আমি যখন কথা বলবেন আমি বলবো না, এটা স্বাভাবিকভাবে আসে। তো সেটি হলো, আমি হঠাৎ করে দেখা গেল যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যে মালিক জনাব সালমান এফ রহমান, যিনি বাংলাদেশের বহুলভাবে আলোচিত সমালোচিত দরবেশ নামে, তো আমি গত কিছুদিন যাবত আমার কাছে, বিশেষ করে গাজীপুর নির্বাচনে শোষণীয়ভাবে পরাজয় লাভ করার পর আমার কাছে খুবই আমি অন্তর্বেদনায় এবং দ্বন্দ্বে ভুগছি। আমি কয়েকটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে প্রথম দিকে, এরপরে ওই একটা স্ট্যাটাস আমি লিখলাম, হে শ্বেত শুভ্র বেশধারী দাড়ি মোছার কেশধারী, এখন তোমার কি হবে। আমি কোনো নাম মেনশন করিনি। এটা করলো কি, কয়েকটা সংবাদপত্র এটাকে নিউজ আকারে ছাপিয়ে দিল। ছাপিয়ে দেওয়ার পরে বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশের প্রতিদিন, এরপর বাংলাদেশ প্রতিদিন আমাকে একটা লেখা লিখতে বললো সেই সুবাদে, এবং ঠিক আমি একই ঘটনা আর একটু বিস্তৃত করে সেই বিষয়টা লেখার পরে সংগতি করে এটা নিয়ে বিভিন্ন মহলে খুব আলোচনা সমালোচনা এবং আমি বিভিন্ন হুমকি ধামকির শিকার হলাম, বিশেষ করে জনাব সালমান এফ রহমানের সহযোগী এবং তাদের পক্ষ থেকে। তো এটা বেশ কয়েকদিন আগের ঘটনা। তো এরপরে আমি আরো তথ্য ডাটা সহ আমি প্রায় প্রতিদিনই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলাম, এবং আমার সাথে যে আচরণগুলো করা হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে, আমি সেই জিনিসগুলো রীতিমতো আপডেট করছি, এবং আমার নিজস্ব যেটা অনলাইন আছে সেখানেও আমি এই সংক্রান্ত লেখা গত 15 দিন যাবৎ কন্টিনিউয়াসলি আমি লিখে আসছি যে প্রতিটা মুহূর্তে জনাব সালমান এফ রহমান এবং তার লোকজন আমাকে কিভাবে হুমকি এবং ধামকি দিচ্ছে এই কথাগুলোর ব্যাপারে। তো এরকম যারা আছে সিনিয়র পর্যায়ে যারা সাংবাদিক আছেন, আমি নাম বলবো না, অনেকে আমাকে টেলিফোন করলেন যে দেখেন তার একটা শক্তিশালী টেলিভিশন আছে, মিডিয়া আছে, আপনি যে ক্লাস করতেছেন, ঝামেলায় জড়াচ্ছেন, আপনাকে তো সর্বনাশ করে দেবে আর কি। এর মধ্যে আমাকে আমার নির্বাচনী এলাকা থেকে বললো যে ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ টিম আপনার এলাকাতে আসছে। তালাশ আসতেছে, তালাশের ভিতরে তালাশ করুক, আমাদের কিছু বলার দরকার নেই। এবং তারা প্রায় 7-8 দিন যাবৎ বিভিন্ন এলাকাতে কাজ করেছে। এবং কেমন কাজ করেছে, যেমন আমার বাড়িতে গেল, বাড়িতে গিয়ে আমার বৃদ্ধা মা তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছে যে আপনার ছেলে তো টাকা পয়সা পেলে কোথায়, কি কোথায়, ঘর করলো কোথায়, বাড়ি করলো কোথায়। আমার শ্বশুর বাড়ি চলে গেছে, শ্বশুর বাড়িতে গিয়ে বাড়িতে কেউ ছিল না, আমার শালিকা বাড়িতে, সেই ঘরের মধ্যে ঢুকে গেছে, একা ঘরের মধ্যে, বিভিন্ন রকম প্রশ্ন। তারপরে সে নির্বাচনী এলাকায় যখন একটা টেলিভিশন যায়, এবং আপনি জানেন যে আমাদের রাজনৈতিক পক্ষ থাকে, প্রতিপক্ষ থাকে, এবং প্রতিপক্ষকে নিয়ে এবং প্রতিপক্ষ লোকদেরকে নিয়ে, বিশেষ করে আমাদের যাকে নমিনেশন দেওয়া হয়নি, সংস্কারবাদী হিসেবে পরিচিত ক্ষমা জাহাঙ্গীর সাহেব, তার লোকজন নিয়ে এই বিভিন্ন লোকদেরকে তারা সাক্ষাৎকার নিয়েছে, তার এলাকাতে চালাচ্ছিল। তা আমার একটা ব্যাপার কি, যে আমাকে নিয়ে কিন্তু প্রথম থেকেই 4-5টা পত্রিকা মারাত্মকভাবে বিভিন্ন নেগেটিভ নিউজগুলো করেছে। করার পরে আমি তাদের সবার বিরুদ্ধে মানি শুট করেছি, 100 কোটি টাকা, 50 কোটি টাকা, 200 কোটি টাকার বিরুদ্ধে প্রথম শ্রেণীর পত্রিকাগুলো করার পরে তারা কিন্তু চুপচাপ। এখন ওই নিউজগুলোতে এমন সব অভিযোগ আমার না, ওই মামলা চলছে এবং এই মামলা চলবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমি মামলা চালিয়ে যাচ্ছি। আমাকে বিভিন্নভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করেছে, এমনকি আমার দলের সৈয়দ আশরাফ সাহেব আমাকে বলেছেন যে প্রথম আলোর বিরুদ্ধে মামলা তুলে নাও বা ইত্যাদি ইত্যাদি করে। আমি বললাম যে না, আমার দরকার হলে আমি এমপিগিরি ছেড়ে দেবো, কিন্তু মামলা তাদেরকে প্রমাণ করতে হবে আমি কবে টিআর চুরি করেছি, কবে কাবিখা চুরি করেছি, কত খারাপ কাজ করেছি। আমি এই কাজগুলো বার্ডেন অফ যাকে প্রুফ, তাকে বলছি যে তোমাদেরকে প্রুফ করতে হবে, যেভাবে মামলা চলছে। তা আমার বক্তব্য হচ্ছে তালার যদি কোনো আমার বিরুদ্ধে রিপোর্ট করে, যা কিছু করে, আমি যদি সংক্ষুব্ধ হই, দেশে আইন আছে, আদালত আছে, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। আমার এটা নিয়ে আমার কোনো ব্যক্তিগত ফিলিংস নাই, কোনো কিছু নেই। কিন্তু গত 4-5 দিন যাবত যে জিনিসটা হচ্ছে সেটি হলো ঢাকাতে তালাশ টিমের লোক জানি না দুটো টেলিভিশন ক্যামেরা, একটা হলো আমার বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে, আর একটা বিল্ডিং এর আমি যে ফ্লোরে 9 ফ্লোরে আসি, সেই 9 ফ্লোরে আমার ঠিক দরজার সামনে ক্যামেরাটা সেট আপ করে 2 থেকে 3 জন লোক বসে থাকে। সেগুনবাগিচার অফিস, এবং আমি 9টার সময় যখন আসি তখন তারা বসে থাকে, এবং রাত্রে যখন যাই তখন পর্যন্ত। এটা গত 4 দিন যাবত। তো 4 দিন, তো প্রথম দিন আমি সেটা নিয়ে তেমন কিছু করি নাই, কিন্তু আপনার এই অনুষ্ঠানে আমি বোধহয় গত বৃহস্পতিবার এসেছিলাম। তো বৃহস্পতিবার আমি যখন সন্ধ্যার সময় বেরোলাম অফিস থেকে, তখন দেখলাম ইন্ডিপেন্ডেন্টের 2টো গাড়ি আমাকে ফলো করছে। 2টো গাড়ির মধ্যে অনেকগুলো লোক, এবং ফলো করছে। আমি গাড়িতে একা, সম্পূর্ণ একা, আমার সাথে কোনো লোকজন নেই। আমি সেখানটা চালিয়ে আপনার এই জায়গাতে এসে পৌঁছলাম রাত্রি 8টার সময়। তো রাত্রি 8টা পর্যন্ত থাকার পরে আমি বেরোলাম রাত্রি 10টার সময়। তারা আবার আমাকে ফলো করে আমাকে এখান থেকে আরটিভি পর্যন্ত আমার সাথে গেল, পুরো রাস্তা ফাঁকা। আরটিভি থেকে যখন আমি বেরোলাম তখন 1:15 বাজে, আবার দেখি যে তারা সেখানে বসে আছে, এবং 2টা গাড়িতে 20 থেকে 25 জন লোক। এরপরে তারা আবার করলো কি, আমার বাসা পর্যন্ত আমাকে ফলো করলো। আমাকে ফলো করার পরে কোনো কথাবার্তা বললো না। আমার ড্রাইভার, তো আপনি চিন্তা করেন, এই ধরনের যদি 2টো গাড়ি পিছনে সবসময় ঘুরে, ড্রাইভারের একটা মানসিক একটা অশান্তি সৃষ্টি হয়, সে গাড়ি চালাতে পারছিল না, হাত পা কাঁপতেছিল। তা আমি তারা বললাম যে দেখো, কোনো অসুবিধা নেই, তাদের কাজ তাদেরকে করতে দাও, লেট দেম ডু। বাসায় যাওয়ার পরে এরপর আমি করলাম কি, ঘটনাটা শাহবাগ থানার ওসির সাথে জানালাম যে দেখুন, এইরকম একটা ঘটনা ঘটতেছে,
এটা নিয়ে তো একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বা একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আপনার হোয়াই নট, আপনি আমার অফিসে আসেন, তারা ফুল টাইম আমার ক্যামেরা সেট আপ করে রাখছে, আপনি এসে তাদেরকে শুধু জিজ্ঞাসা করেন যে তারা কি চায় আমার কাছে। তারা কোনো কথা বলছে না, আমার কাছে আসছে না, জিজ্ঞাসা করছে না। এবং ওসি সাহেবকে আমি একাধিকবার বললাম। তো ওসি সাহেব যখনই শুনলেন যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বা এখানে সালমান এফ রহমান, উনি চিন্তা করলেন যে একটা ওসি হিসেবে ওনার ক্ষমতা হয়তো হাতের মধ্যে পড়বে না, উনি বিষয়টা বলে যে আমি স্যার ডিসি কে জানাই। তারপরে হ্যাঁ ঠিক আছে জানান। তো ডিসি সাহেবকে জানানো হলো, রমনা ডিসি। এরপরে পুলিশের মিডিয়া অ্যাঙ্গেলে জানালো, তারা বললো যে ঠিক আছে, সিভিল ড্রেসে এসে তাদেরকে বলে সেই দিনের মতো, অর্থাৎ ওই দিনের মতো তাদেরকে ওখান থেকে সরিয়ে ফেলা হলো। আজকে সকালবেলা তারা কি করেছে, গতকাল সকালবেলা তারা করলো কি, হঠাৎ করে আমার অফিসে আসছে। আমি তো জানি না, আমার লোকজন বললো যে এরকম ব্যাপার, ইন্ডিপেন্ডেন্ট টিভি এখন পর্যন্ত ক্যামেরা সেট আপ করে সেখানে বসে আছে। তা আমি যখন বেরোলাম, বেরিয়ে প্রথমে যাচ্ছি, হ্যাঁ 9th ফ্লোরে বেরোলাম। বেরিয়ে আমি যাচ্ছিলাম বেসিক্যালি 1টার সময়, জাস্ট 1টার সময় বেরোচ্ছিলাম। তো 1টার সময় বের হওয়ার পরে আমি প্রথমে তাদেরকে জিজ্ঞাসা করলাম, যেহেতু তারা বয়সের তরুণ, যে আপনারা এখানে কি করছেন বা আজকে 4-5 দিন যাবত এরকম কাজ করছেন, এরকম করছেন কেন? তারা বলছে এটা আমাদের অ্যাসাইনমেন্ট, এটা আমাদের অ্যাসাইনমেন্ট, তাদের রেকর্ড থাকলে আপনি দেখবেন। বা এই প্রথম তাদের সঙ্গে আমার কথা হলো। তা বলে যে অ্যাসাইনমেন্ট হলে কি অ্যাসাইনমেন্ট, আপনি বলুন তো। আপনি আমার সাথে যদি কোনো কথা থাকে বা এত মানুষ সাক্ষাৎকারে, নেগেটিভ হোক পজিটিভ হোক, যা কিছু হোক, আপনি আমার সাথে প্রশ্ন করতে পারেন, এগুলো তো আপনার সাথে আমি কথাবার্তা বলবো না। তাই বললাম যে কথা বলবেন না মানে হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট? আপনি এখান থেকে থাকবেন, একটা আমার ফ্লোরে, আমার বিল্ডিং, আপনি ঢুকছেন, এটা প্রাইভেট প্রপার্টি। সেই প্রপার্টির মধ্যে আপনি 4টি দিন যাবত একেবারে আপনি সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনি ক্যামেরা সেট আপ করে টোটাল জিনিসগুলো করছেন, এই জিনিসগুলো তো আপনি করতে পারেন না। তা বলে যে আমরা করবো, যা পারেন তাই করে নিয়ে। তা করার পরে এই কথায়, এক কথায় দুই কথায় সারা দেওয়ার স্টার্ট শাউটিং। এবং আমার সাথে মাত্র একজন লোক ছিল অফিসে ওই সময়টাতে। শাউটিং করার পরে অফিসে না, অফিসের বাইরে শাউটিং করা শুরু করার পরে এরপরে করলো কি, আমার যে সাথে লোকটি ছিল তার সাথে সে বললো যে একজন এমপির সাথে এইভাবে কথা বলছেন কেন? তখন আমি তাদেরকে যখন বললাম গেট আউট, এখান থেকে আমি একটু রাগত স্বরে বললাম যে গেট আউট, এখান থেকে চলে যান। তো তারাও ঠিক আরো অশ্লীল ভাষায়, আরো খারাপ ভাষায় বললো। এবং সে আমাকে বললো যে আপনি চিনেন আমি কে? আমি ঢাকা কলেজের অমুক নেতা, আমার বাড়ি অমুক, মানে বাড়ির কথা বললো না, যে আপনার ছেলে ক্যামেরাম্যান বা সাংবাদিকের মধ্যে দুইজনের একজন। তো বলার পর এর মধ্যে এই কথাবার্তা বললো যে আপনার ছেলে ঢাকা কলেজে পড়ে না, আপনার ছেলে ঢাকা কলেজে পড়ে না। বলে হ্যাঁ আমার ছেলে ঢাকা কলেজে পড়ে, তুমি তাকে কি করবে? হ্যাঁ, তো বলে যে সেটা পরের ব্যাপার, আপনি যা পারেন তাই করেন গে। এইভাবে কথাবার্তা বলার এক পর্যায়ে ফ্লোরে লোকজন চলে আসছে এবং তারাও বিভিন্ন জায়গায় টেলিফোন করে লোকজন চলে আসছে। ফ্লোরে ধরেন ওই মুহূর্তে প্রায় 100-150 লোক চলে আসছে। আসার পরে এখন যখনই অন্যান্য ফ্লোর থেকে লোক আসছে, এখন লোকজন যখন জানলো, স্থানীয় লোকজন জানলো যে এটা সালমান এফ রহমান সাহেবের ঘটনা এবং এই ঘটনা, ওখানে একটা তর্ক বিতর্ক ছড়িয়ে পড়লো। এবং তর্ক বিতর্ক ছড়িয়ে পড়ার পর তাদেরও লোকজন কোথা থেকে যেন চলে আসছে। এবং সেই চলে গেলে বড় বড় কেউ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক বা টেলিভিশন সাংবাদিক বা অন্য কেউ হতে পারে, আই ডোন্ট নো, বাট তাদের ওখানে অন্ততপক্ষে 20 থেকে 30 জন লোক তাদের হঠাৎ চলে আসছে। এবং এই ঘটনা ঘটতেছিল প্রায় 30 থেকে 35 মিনিট পর্যন্ত। আমি এই ফাঁকে যে কাজটা করছি, র্যাব এবং পুলিশকে টেলিফোন করেছি যে ভাই এর পরিস্থিতি খুব খারাপ, তাড়াতাড়ি চলে আসেন। এবং আমি একটা দৌড়ে আমার রুমের মধ্যে গিয়ে বসছি। এরপরে পুলিশ এবং র্যাব টোটাল ঘটনাটা চলে আসছে এবং বাইরে কি ঘটছে না ঘটছে আমি কিচ্ছু জানি না। র্যাব আসার পরে সে র্যাব এবং পুলিশের উপস্থিতিতে এই টোটাল 30-40 জন লোক তাদের ইন্ডিপেন্ডেন্ট টিভি সব আমার অফিসের মধ্যে ঢুকছে এবং ইন ফ্রন্ট অফ র্যাব এন্ড পুলিশ সবার সামনে এই এমন কোন অশ্লীল গালাগালি নাই। একজন বলতেছে যে এই শুয়োর বাচ্চাকে ধর, একে ধরে নিয়ে যা, ও সালমান সম্পর্কে এত বড় কথা বলে, ওর বাপকে সে চিনে না, এই সমস্ত কথা বলে ওকে ধরে পাড়ায় মেরে ফেলবো, ওর বাপের পা ধরে মাপতে হবে, তারপর তার আগে ছাড়বো, চেনো পানি হয়েছে মাথায়। এমন কোন অশ্লীল কথাবার্তা নাই যেগুলো তারা বলে নাই। র্যাবের যে কর্মকর্তা ছিলেন এএসপি, হাতে ছাড়া পায়ে ধরছে তাদেরকে। এর মধ্যে আমাদের অফিসে আমার একটা ছোট নিউজ এজেন্সি আছে, তো সে এসে বলতেছে আমরাও তো সাংবাদিক, এই ধরনের ব্যবহার করা উচিত, এবং তাকে ধরে কয়েকটা লাথি মারছে সেই অবস্থাতে। এরপর যা হোক আমি তাড়াতাড়ি শাবান মাহমুদকে টেলিফোন করলাম, সাংবাদিক অন্য যারা নেতৃবৃন্দ আছে তাকে টেলিফোন করলাম যে দেখো যেহেতু ব্যাপারটা সেন্সিটিভ হয়ে গেছে, অনেকগুলো ক্যামেরা হয়ে গেছে এবং পুলিশ এবং র্যাব তারাও আন্ডান, তারা বলতেছে যে আমি এখন সাংবাদিকের সাথে আমি লাঠিচার্জ করতে পারবো না, এই করতে পারবো। পুরো অফিস মানে আমার অফিসটা আমার না, তাদের অফিস হয়ে গেছে। এবং আমি একটা একেবারে যাকে বলে একটা রুমের মধ্যে ঢুকে একেবারে একটা অর্বাসীনের মধ্যে বসে থরথর করে কাঁপছিলাম টোটাল বিষয়টা নিয়ে। তো এর মধ্যে যখন পুলিশ র্যাব আসলো, তখন সাবান ওরা আসলো, তখন আমি সাবানদের বললাম যে চলো আমরা সবাই মিলে রুমের মধ্যে বসি। কনফারেন্স রুমের, আমার ছোট কনফারেন্স রুম, 10-12 জন ঢুকে তারা প্রায় 30-40 জন ওখানে দাঁড়িয়ে ওই রুমের মধ্যে করে গেল। সাংবাদিক নেতৃবৃন্দরা প্রায় আধা ঘন্টার চেষ্টা করে তারা বলল যে যেহেতু এখানে ঘটনাটা ইন্ডিপেন্ডেন্টের সাথে ঘটছে, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্টের লোক থাকেন, আপনারা যারা বহিরাগত আছেন সব চলে যান।
এই অবস্থাতে চলে গেল। তারপরেও ইন্ডিপেন্ডেন্টের প্রায় 7-8 জন লোক সেখানে ছিলেন এবং যে কজন বসা ছিলেন এর মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটের মধ্যে একজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন। ওখানে বসে কাউন্টার বিভিন্ন কথাবার্তা হলো, আমার কাছে জিজ্ঞাসা করলো টোটাল ঘটনাটা কি। তো তারা বললো যে আপনি নিজ হাতে মেরেছেন। তা আমি বললাম যে দেখুন, এই যে আমার যে শার্টটা, আমি কিন্তু সকালবেলা এই শার্টটা পরে আসছি, তো আমি তাদেরকে দুটো প্রশ্ন করলাম যে আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে কখন মেরেছি? তো বললো যে এই কটার সময় মেরেছেন। তা আমি সাংবাদিক নেতৃবৃন্দরে বললাম যে আমি আপনাকে টেলিফোন করেছি কখন? এই কটার সময়। তা বললাম যে এখন দেখেন, আপনাদেরকে আমি যখন টেলিফোন করেছি ঠিক সেই সময়টাতে সে বলতেছে আমি তাকে মারতেছিলাম, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি একটা সাদা শার্ট পরা, যে এই অবস্থাতে যদি তাদেরকে আমি মানে মানে যেভাবে তারা বক্তব্য দিচ্ছে যে লাঠি দিয়ে পিটাতে বড় বড় লাঠি দিয়ে মুগুর দিয়ে পিটিয়ে আমি তাদেরকে একদম শুয়ে ফেলেছি, তাহলে এই যে আমার যে শরীর, আমার যে পোশাক আশাক, এই ক্ষেত্রে মনে হচ্ছে যে আমি মারামারি করেছি। আর 3 নম্বরে যে জিনিসটা আছে যে একজন সংসদ সদস্য যার অফিসে, ধরেন এখানে আমি একটা অফিস মেনটেন করি, আমাকে যদি কারোর প্রতি আক্রমণ করতে হয় তাহলে আমাকে নিজের হাতে কি এই জিনিসটা মারামারি করার দরকার আছে? থেকে শুনবো আরো। আপনাকে যে তারা ফলো করছে তারা কি বলেছে কেন করেছে? না, কখনো সেই জিনিসটা তারা গতকালকে তারা বলে। আর মামলা করেছে কার নামে? মামলা তারা যে জিনিস মামলা করলো, আমি মামলার ব্যাপারটাতেও আমি খুব আশ্চর্য হয়ে গেছি। এই কারণে, কারণ মামলাটা করতে চাচ্ছিলাম আমি, কেননা আই হ্যাভ বিন হার্টেড। আমার অফিসে ট্রেসপাস করেছে, আমার অফিসে ঢুকেছে এবং আমার অফিসে যে কাণ্ড কারখানা করেছে টোটাল সাক্ষী পুলিশ। তা যেখানে ওসি সাহেব ছিল, র্যাবের কর্মকর্তা ছিল, আমি তাদেরকে বললাম আপনাদের সাক্ষীতে আমি মামলাটা করতে চাই। তো এই অবস্থা যখন চলছিল তখনই ওই সাংবাদিক নেতৃবৃন্দ বলল যে রনি ভাই, যে ঘটনা ঘটে গেছে সব তো আমরা আপনাকে সাংবাদিক বান্ধব হিসেবে জানি, আমাদের সাথে সম্পর্ক ভালো, হয়তো তারা ইন্ডিপেন্ডেন্টের চাকরি করে, বাট এদের অনেকের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক, তা যে ঘটনা এই অপ্রীতিকর ঘটছে এই জিনিসটা আমরা নিষ্পত্তি করে ফেলি। তো আমি যে সাংবাদিক সমিতির সভাপতি ওমর ফারুক, আমি বললাম যে আপনি তো ভাইয়ের মতো যে জিনিসটা একটা অধিকার নিয়ে কথাটা বলেছেন, সার্টেনলি আমি এই জিনিসটা করবো। তো সেই অনুযায়ী মামলা করেছে আমি জানি না, আমি এখন পর্যন্ত জানি না, তবে আমি শুনেছি মামলা করেছে, আমাকে আসামি দিয়ে মামলা করেছে, অ্যাটেম্পট টু মার্ডার। আমি তাদেরকে মেরে ফেলা। মামলা করেছেন? আমি মামলা করার মধ্যে আমার কাছে তাদেররা যেই সময় আসছিল, যেহেতু বারবার তারা সালমান এফ রহমান সাহেবের নাম বলছিলেন, বারবার তারা সালমান এফ রহমান সাহেবকে রিপ্রেজেন্ট করছিলেন এবং এখানে যারা সাংবাদিক ছিলেন বা সাংবাদিকের সহযোগী হিসেবে ছিলেন বড় বড় লোকজন, তাদের অনেকেই আমার সাংবাদিক হিসেবে মনে হয়নি। তাদের কাছে মনে হয়েছে যে তারা সবাই সালমান এফ রহমান সাহেবের পেটুয়া বাহিনী হিসেবে সেখানে ছিলেন। তো এই টোটাল জিনিসটাকে আমি মনে করেছি যে তার ইন্ধনে এবং তার ইঙ্গিতে এই কাজটা করেছে। এবং এখানে ইন্ডিপেন্ডেন্টের টেলিভিশন যারা সাংবাদিক ভাইরা আছেন বা ক্যামেরা আছেন, এটা কেবলমাত্র একটা উপলক্ষ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমি সালমান এফ রহমান সাহেবকে করেছি এবং যে দুজন ইনিশিয়ালি যে দুজন ছিলেন যাদেরকে ওই পুলিশই ওখানে ধরেছে, তাদের দুজন। আসবো আপনার কাছে। খালেদ, আপনি একটু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভাষণটা বলবেন। আমি আসলে রনি ভাইকে একটু বলতে চাই। রনি ভাই, আমার নাম খালেদ মুহিউদ্দিন, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করি। আমি জানি না আপনি আমাকে চেনেন কিনা, তবু আমি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে dnewsbd.com এটার আপনি সম্পাদক। আপনি এই সম্পাদনা করতে গিয়ে আপনি নিশ্চয়ই এটাতে যা কন্টেন্ট ছাপা হয় সেটা আপনি দেখে দেন বা লিখে দেন বা আপনার জানা থাকে? এটা যাই হোক না কেন, যেহেতু সম্পাদক আমি তো আমি প্রশ্নটা আপনি একটু মনে রাখবেন যে dnewsbd.com এর গোলাম মাওলা রনি ভাই হচ্ছেন সম্পাদক এবং উনি এটাতে করেন। যাই হোক, উনি অনেকগুলি কথা বলেছেন। আমি একটু প্রেক্ষাপট তো আমি একটু আগে থেকে ধরতে চাই যে সাংবাদিকদের সাথে রনি ভাইয়ের এই গন্ডগোল বা এটা কিন্তু প্রথম না বা নতুন না। প্রথম আলো পত্রিকা, যেটা উনি বলছিলেন যে অনেকগুলি পত্রিকা তার অনেক কথা বলেছে, প্রথম আলো পত্রিকা 21 আগস্ট 2009-তে গলাচিপায় নদী তীরে ভরাট করে চলছে মার্কেট নির্মাণ, এরকম একটি রিপোর্ট করে। তারপরে আমি এই আমার দেশ পত্রিকাও এরকম একটি রিপোর্ট করে একই সময়ের মধ্যে। তারপরে যেটি হয়, দৈনিক ইনকিলাবও সেই সময় একই রিপোর্ট করে। তারপরে যেটি হয় যে সেই যারা রিপোর্ট করেছে প্রথম আলো সাংবাদিক, তার বিরুদ্ধে রনি ভাই যথারীতি একটি মামলা করেন। সেই মামলার মধ্যে এরকম চাঁদাবাজির মামলা ছিল, আরো আমি বলতে চাই না, এরকম আরো অনেক বিষয় নিয়ে রনি ভাই মামলা করেছেন, আমাদের সাথেও মামলা করেছেন এবং মামলা করে উনি ওনাদেরকে ঠান্ডা করেছেন, এটাও ইনি বলেছেন একাধিকবার। এখন সমকাল পত্রিকা, যেটির সাথে নিশ্চয়ই আরেকজন সম্পাদক জড়িত, সেই সমকাল পত্রিকা থেকে আমি 2-1টি লাইন পড়তে চাই। সেই লাইনটি হচ্ছে এরকম যে গলাচিপার প্রথম লাইনটি, গলাচিপার এমপি গোলাম মাওলা রনির ক্যাডারদের হাতে পটুয়াখালীর 3 সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। তারপরে তারা বর্ণনা দিচ্ছেন যে কিভাবে লাঞ্ছিত হয়েছেন। এখন আমরা টেলিভিশনে একটা অনুষ্ঠান করি, সেটা একটা অনুসন্ধানী প্রতিবেদনমূলক অনুষ্ঠান, যেটা নাম হচ্ছে তালাশ। উনি ঠিকই বলেছেন। এখন তালাশের কাছে এরকম অনেক অভিযোগ আছে। রনি ভাই, আপনি কি মনে পড়ে যে তালাশ টিম কতদিন আগে সেখানে গিয়েছিল?
তালাশিং গিয়েছিল আমার যে শ্বেত শুভ্র বেশধারী দাঁড়িয়ে মতো আমি আপনাকে তারিখের কথা বলছি না, আমি এটা জানি না, কারণ আমাকে আপনি শ্বেত শুভ্র তারিখধারীটা বাংলাদেশ প্রতিদিনে কবে বেরিয়েছিল আপনার মনে আছে? না, আমারটাও ঠিক মনে নেই, তবে এই ঘটনার কারণ এই ঘটনার মধ্যে একটু ফাঁক আছে, এই ঘটনার 3-4 দিন পরে তারা গিয়েছে, এই ঘটনাটা 3-4 দিন পরে গিয়েছে। আচ্ছা, যদি ধরেন 10 তারিখে বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয়ে থাকে, তাহলে তাদের যাওয়ার কথা হচ্ছে 14 তারিখে, রাইট 14 তারিখে, তাহলে আজকে 20 তারিখ হলে তাদের এখনো 7 দিন হওয়ার কথা। আচ্ছা আচ্ছা 7 দিন আপনি বলেছেন, সেখানে তারা 7-8 দিন কাটিয়ে এসছে, তারপরে গত 6-7 দিন ধরে তারা ফলো করছে। গত 4 দিন যাবত আমাকে আপনি আপনার লেখায় লিখেছেন গত 6-7 দিন ধরে কাজ করছে, এটা আপনার লেখা। দরবেশকে আমাকে গুলি করে মারতে চান? আমি আপনার লেখা থেকে পড়ি, দরবেশের মালিকানাধীন একটি প্রাইভেট টিভি চ্যানেল গত 6-7 দিন ধরে কাজ করে যাচ্ছে আমার নির্বাচনী এলাকায়। তার আগে আপনি আরো বলেছেন তার আগে আরো 7-8 দিন, মানে ব্যাপারটি মোট আপনার হিসাবেই আরো 15 দিন। এবার আমি আসি অন্য প্রসঙ্গে। আপনি তবে দরবেশ নিয়ে আলোচনা আমার বিরুদ্ধে না, দরবেশ নিয়ে আলোচনা অনেকদিন বিরুদ্ধে বললেও 10 জুলাই 2013-তে আপনি যে লেখাটি লিখেছেন, আপনার নামে যে লেখাটি লিখেছে, সেটি কি সালমান এফ রহমান সাহেবকে উদ্দেশ্য করে লিখেছেন? কোথাও নাম নেই, কোথাও নাম নেই। না, এটা কি সালমান এফ রহমান সাহেবকে উদ্দেশ্য করে লিখছেন? না, এটা যেহেতু সে যদি বুঝে নেয় সালমান এফ রহমান, এখানে আপনার নামের সাথে যে ছবি, সেখানে সালমান এফ রহমানের ছবি দেখতে পাচ্ছি। আপনি কি সালমান এফ রহমান সাহেবকে উদ্দেশ্য করে লিখেছেন? না, আমার সালমান এফ রহমান সাহেবকে উদ্দেশ্য করে আমার লেখা, এখন আমি বলবো যে আমি তাকে উদ্দেশ্য করে, আপনি তাকে উদ্দেশ্য করে লিখেছেন, কিন্তু আপনি তার নাম লেখেন না। তো এইটাও আমি একটু আপনাকে মনে রাখতে বলি দিলুর ভাই, যে উনি সালমান এফ রহমান সাহেব এত কিছু করেছেন, ওনার নামটা উনি লিখতে পারছেন না কেন, এটা আমার একটা বোধগম্যতার বাইরে। এত কিছু আসলে উনি টেলিভিশনে বলেন, উনি ওনার নামটা বলেন না কেন, এটা আমার জানা নাই। আজকে যে আপনি বললেন যে ঢাকা কলেজের কোন দলের নেতার কথা বলেছেন আমাদের একজন গিয়ে আপনার পক্ষে, সে কোন দলের নেতা বলেছেন তাকে? আমি তাও বলতে পারবো না। আমি আপনাকে বলি, সাংবাদিকের একজন বলেছেন যে ঢাকা কলেজের একটি দলের নেতা। একটি দলের নেতা মানে কি, সে ধরেন জাতীয় পথিক দল এরকম দলের নেতা তো নিশ্চয়ই হলে রনি ভাইয়ের মতো একজন এমপি, ডাকসাইটে এমপি, উনি মানে ব্যাপারটা কাউন্ট করতেন না। তোরা আমার ছেলেকে নিয়ে কি করতে চাস সেটা বলতেন না। আপনি কিন্তু বলছেন না, রনি ভাই কিন্তু লুকাচ্ছেন। আমি সেই জায়গায় রনি ভাই আমি কথা বলছি, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে যে তিনি এটাও লুকালেন। আসেন এবার আমি দেখি যে আমাদের সাংবাদিকরা কি করেছে। আমাদের সাংবাদিকদের কাছে 1 মাস আগে এতগুলি প্রতিবেদন এসেছে পটুয়াখালী থেকে, এতগুলি অভিযোগের জায়গা থেকে আসে। আসার পরে তারা পটুয়াখালীতে গিয়েছে। পটুয়াখালী থেকে উনি যা বলেছেন তা ঠিকই বলেছেন, যে আমরা বিভিন্ন জায়গায় অনুসন্ধান করেছি, যা আমরা করে থাকি, যে আমাদের কাজ। করার পরে এখন আমার এডিটোরিয়াল পলিসিটা কি, উনার বক্তব্য ছাড়া তো আমি কোনো কিছু এটার মধ্যে আমি আমলেই নিব না। এই রিপোর্টটি কিন্তু প্রচার হয়নি, প্রকাশ হয়নি, রিপোর্টটি এমনকি বানানোও শেষ হয়নি। আমার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কি? আমার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে আমি গিয়ে উনার বাসার সামনে, অফিসের সামনে দাঁড়িয়েছিলাম। আমি উনার অফিসের সামনে দাঁড়িয়ে থাকে কি অপরাধ আমার? আসেন দেখা যায় উনি বলছেন ক্যামেরা ধরে দাঁড়িয়ে, আচ্ছা ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলেন এটা বলছেন তো। এখন দেখা যাক যে উনার যে dnewsbd.com, ওটিতে উনি আমাদের সম্বন্ধে কি বলেছেন দিলুর ভাই? উনি বলেছেন এমপি রনির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে গণধোলাইয়ের শিকার 2 সাংবাদিক। এই হেডিং এ নিউজটি করা হয়েছে হচ্ছে 6:50-49 খুবই ইন্টারেস্টিংলি উনি বলেছেন যে একটা সময় উনি বেরিয়ে গেছেন, বেরিয়ে যাচ্ছিলেন, তারপর এসে বসেছিলেন, তারপর তিনি 1 ঘন্টা মিটিং করেছেন, 1.5 ঘন্টা আলাপ করেছেন। উনি 2:13 উনি লিখছেন, দরবেশকে আমাকে গুলি করে মারতে চান। কেন গুলি করে মারতে চান দরবেশের সাথে কি সম্পর্ক? আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে আমার নিউজের মধ্যে, আমার নিউজের দরকার হচ্ছে, আমরা এখানে দাঁড়ায় আছি। আমি কেন আমার পরিচয় দিলাম রনি ভাই জানেন? আমার আশা, আপনি বলেছেন, আমি আশা করে আপনি আমাকে চেনেন। আপনি যদি আমাকে চিনতেন, আপনি বলতেন যে তোমার রিপোর্টার এসে আমাকে এখানে দাঁড়ায় আছে কেন? ইউ ডিডন্ট ডু দ্যাট। এবং আপনি বলছেন আপনি পুলিশের সাথে কথা বলেছেন। আমি জানি না আপনি আমি আপনার লেখা থেকে আমি পড়ে শোনাই আপনি কি ভাষা ব্যবহার করেন, কিন্তু আমার বক্তব্য বা আচরণে যে কেউ সংক্ষুব্ধ হতে পারেন আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে, কিংবা সংক্ষুব্ধ ব্যক্তি আমার মতো বক্তৃতা, বিবৃতি বা লিখার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরার পাশাপাশি আমার বক্তব্যের প্রতিবাদও জানাতে পারেন, অথবা আলোচনার মাধ্যমে আমার ভুল ধরিয়ে দিতে পারেন। কিন্তু ক্ষমতার দম্ভে যদি সমালোচনকারীকে হুমকি প্রদান করা হয়, চক্রান্ত করা হয়, তবে তারপর মেরে ফেলা লেখা দিচ্ছে। অনুসরণ করে সবসময় বাসা থেকে বের হয়, গভীর রাতে বাসা ফেরা অবধি এই পর্যন্ত এসব করেছে। মানে অনুসরণ করে, মানে উনি বলছেন ক্যামেরা ওনার দিকে তাক করে রাখা হয়। ক্যামেরাতে কি গুলি করা সম্ভব? ক্যামেরাতে কি করা সম্ভব? একটা পাবলিক পার্সন যিনি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, উনি কি করেন যেটা আমি ক্যামেরা দিয়ে, যদি আমি উনি যা যা অভিযোগ করেছেন তাদের আমি সত্যিও ধরে নিই যে একটা ক্যামেরা তাকে অনুসরণ করছিল। উনি যে কথাটি আইনজীবী, আমি একটু বলি, উনি যে এটি তো ঠিক, ক্যামেরা কারো অনুমতি ছাড়া তাক করে রাখতে পারে, সে কারণেই পাপারাজ্জিদের কথা বলা হয়। তাক করে রাখা তো হচ্ছে একটা বিরাট বড় টার্ম আপনি বললেন। সাংবাদিকতার জায়গায় আমি ওকে বলছি